আন্তর্জাতিক দুনিয়ায় রোজ এত এত ঘটনা ঘটছে, এত খবর, সবগুলোর ওপর চোখ রাখা, আবার কোনটার সাথে কোনটা জুড়ে আছে, কোনটা বেশি জরুরি, মানে এইটা বোঝা কিন্তু বেশ কঠিন হয়ে যায়, তাই না? ঠিক তাই। আজ আমরা ঠিক এই কাজটাই করার চেষ্টা করব। আমাদের হাতে কিছু একদম টাটকা আন্তর্জাতিক খবর আছে, মানে টুকরো টুকরো খবর। ধরুন আমেরিকা চীন সম্পর্ক, মধ্যপ্রাচ্যের অবস্থা, আবার আমেরিকার ভেতরের কিছু বিষয়, দক্ষিণ এশিয়ার খবরও আছে। তো এই যে আপাত দৃষ্টিতে আলাদা আলাদা খবর, এগুলোর ভেতরের যোগসূত্রটা খুঁজে বের করার চেষ্টা করব আমরা। দেখব সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ায়। একদম। চারিদিকে এত কিছু ঘটছে যে অনেক সময় মনে হয় সব যেন বিচ্ছিন্ন, আলাদা আলাদা। কিন্তু একটু যদি তলিয়ে দেখা যায় তাহলে বোঝা যায় অনেক কিছুই আসলে মানে এক সুতোই বাঁধা। হয়তো কোনো একটা বড় খেলার অংশ এগুলো সব। ঠিক। আজকের এই আলোচনাটা হয়তো আমাদের সেই বড় ছবিটা দেখতে, মানে ছোট ছোট খবরগুলোর পেছনের আসল ব্যাপারটা ধরতে সাহায্য করবে। দারুণ! তাহলে চলুন শুরু করা যাক একদম হট টপিক দিয়ে, আমেরিকা আর চীন। শুনলাম যে মার্কিন অর্থমন্ত্রী কি একটা বলছিলেন, একটা বাণিজ্য চুক্তির কাঠামো, মানে ফ্রেমওয়ার্ক নিয়ে নাকি দুই দেশ একমত হয়েছে। ব্যাপারটা ঠিক কি? ফ্রেমওয়ার্ক মানেই কি চুক্তি? না না, ঠিক চুক্তি হয়ে যায়নি এখনো। তবে এটাকে ছোট করে দেখারও কিন্তু উপায় নেই। একটা ফ্রেমওয়ার্কে রাজি হওয়া মানে হচ্ছে অনেক দিন ধরে দর কষাকষি চলার পর দুটো পক্ষ অন্তত কিছু মানে বেসিক ব্যাপারে একমত হয়েছে। আচ্ছা, মানে কোন কোন বিষয়ে কথা হবে, আলোচনার ভিত্তিটা কি হবে, এই জিনিসগুলো ঠিক হয়েছে আর কি। ভাবুন কিছুদিন আগেও যে চরম একটা টেনশন চলছিল দুই দেশের মধ্যে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু একটা বড় অগ্রগতি। এর মানে এই নয় যে কালকেই চুক্তি সই হয়ে যাচ্ছে, রাস্তাটা এখনো লম্বা। কিন্তু এটা দেখাচ্ছে যে এত যে মতভেদ, তার মধ্যেও দুটো দেশ আলোচনার দরজাটা একেবারে বন্ধ করতে চাইছে না। হয়তো সামনে ট্রাম্প আর জিনপিংয়ের যে বৈঠকের কথা শোনা যায়, সেটারও একটা পথ খুলতে পারে এর মাধ্যমে, কে জানে। তার মানে বরফ না গললেও বরফে একটা ফাটল অন্তত ধরেছে, এরকম বলা যায়। হ্যাঁ, অনেকটা সেরকমই। বাণিজ্যের কথাই যখন উঠল, ভারত মার্কিন সম্পর্ক নিয়েও তো বেশ কিছু কথা শোনা যাচ্ছে। একজন মার্কিন সেনেটর রুবিও আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, এদের মধ্যে বৈঠক হয়েছে শুনলাম। হ্যাঁ, হয়েছে। সেখানেও কি বাণিজ্য নিয়ে কোনো মানে ভালো খবর আছে? জট কি কাটছে? দেখুন, বৈঠকটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ভারত আর আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে কিছু প্যাচ, কিছু জটিলতা তো বেশ কিছুদিন ধরেই চলছে। বিশেষ করে ধরুন কিছু জিনিসের উপর শুল্ক, ব্যবসার নিয়মকানুন, এগুলো নিয়ে মতপার্থক্য ছিল, আছেও কিছুটা। এই বৈঠকটা সেই জট ছাড়ানোরই একটা চেষ্টা বলতে পারেন। আসলে দুটো দেশই তো একে অপরের খুব জরুরি স্ট্র্যাটেজিক পার্টনার। ঠিক। একদিকে চীনের প্রভাব বাড়ছে, অন্যদিকে বিশ্ব অর্থনীতিতেও একটা নাড়াচাড়া চলছে। এই পরিস্থিতিতে আমেরিকা বা ভারত কেউই চায় না যে বাণিজ্যিক সম্পর্কটা খারাপ দিকে যাক। তাই এই বৈঠকগুলো হচ্ছে মূলত সম্পর্কটাকে ঠিকঠাক রাখার জন্য। কতটা সফল হবে সেটা হয়তো এখনই বলা যাবে না, তবে চেষ্টাটা যে চলছে এটা স্পষ্ট। মানে একদিকে চীনের সাথে একটা ফ্রেমওয়ার্কের দিকে এগোচ্ছে, আবার ভারতের সাথেও জট ছাড়ানোর চেষ্টা। আমেরিকার ফরেন পলিসিটা বেশ মাল্টি ডাইরেকশনাল মনে হচ্ছে। আচ্ছা, আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্কটাও তো কম জটিল না? একেবারেই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, উনি নাকি বলেছেন যে দুই দেশের মধ্যে শীর্ষ বৈঠক হবে কিনা সেটা নাকি ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এর মানে কি? রাশিয়া কি বৈঠক চাইছে না, নাকি এটা অন্য কিছু? ব্যাপারটা ঠিক তা নয় যে রাশিয়া চাইছে না। এটা আসলে এক ধরনের ডিপ্লোম্যাটিক মুভ, বা বলতে পারেন একটা বার্তা দেওয়া আর কি। ও আচ্ছা। ল্যাভরভের এই কথার মানে হতে পারে যে রাশিয়া আলোচনার জন্য তৈরি আছে, হয়তো কিছু প্রস্তাবও দিয়েছে তারা, কিন্তু আমেরিকা হয়তো এখনও সেভাবে সাড়া দেয়নি, বা এমন কোনো শর্ত দিয়েছে যা রাশিয়ার ঠিক পছন্দ হচ্ছে না। তাই রাশিয়া এখন বলটা আমেরিকার কোর্টে ঠেলে দিচ্ছে। মানে এটা বোঝানোর চেষ্টা যে দেরি হলে বা বৈঠকটা যদি না হয় তার দায়টা আমেরিকার। আবার এর পেছনে আরও গভীর ভূরাজনৈতিক কারণও থাকতে পারে। যেমন ধরুন ইউক্রেন যুদ্ধ বা অন্য কোনো আন্তর্জাতিক ইস্যুতে আমেরিকা একটু নমনীয় হোক বা কোনো ছাড় দিক, এমনটাও চাইতে পারে রাশিয়া। মোট কথা, সম্পর্কটা এতটাই মানে
ঠান্ডা হয়ে আছে যে একটা সাধারণ বৈঠক আয়োজন করতেই এত অঙ্ক কষতে হচ্ছে। সম্পর্কগুলো সত্যিই খুব জটিল। এবার একটু দক্ষিণ এশিয়ার দিকে তাকানো যাক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো। কি কথা? উনি বলেছেন আমেরিকা পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, কিন্তু সেটা করতে গিয়ে নাকি ভারতের সাথে সম্পর্ক খারাপ করবে না। এটা তো রীতিমতো ব্যালেন্স করার মতো ব্যাপার, দড়ির উপর হাঁটা যাকে বলে। একদম, এটাই দক্ষিণ এশিয়াতে আমেরিকার চেনা পলিসি। ওরা এটাকে বলে ব্যালেন্সিং অ্যাক্ট। তাই? হ্যাঁ, দেখুন, একদিকে ভারত এখন আমেরিকার খুব গুরুত্বপূর্ণ কৌশলগত পার্টনার, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব ঠেকানোর জন্য। ভারতের সাথে সামরিক, অর্থনৈতিক সব দিকেই সম্পর্ক গভীর হচ্ছে। অন্যদিকে পাকিস্তানকেও আমেরিকা একেবারে ফেলে দিতে পারে না। বিশেষ করে আফগানিস্তান পরিস্থিতি বা টেররিজম মোকাবিলার প্রশ্নে পাকিস্তানের একটা ভূমিকা আছে। আবার পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। ঠিক। তাই আমেরিকা সবসময় চেষ্টা করে দুই দেশের সাথেই সম্পর্ক রাখতে, যদিও কাজটা খুবই কঠিন। বুঝলেন তো? এই যে মন্তব্যটা শুনলেন, এটা আসলে সেই কঠিন চেষ্টারই একটা রিফ্লেকশন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ভারসাম্য রক্ষা করাটা কি সবসময় সম্ভব, বিশেষ করে যখন এই অঞ্চলে ধরুন পরিস্থিতি দ্রুত বদলায় বা উত্তেজনা বাড়ে? এটাই তো আসল চ্যালেঞ্জ। যখন পরিস্থিতি মোটামুটি শান্ত থাকে তখন হয়তো এই ব্যালেন্সটা বজায় রাখা যায়, কিন্তু যখন ভারত পাকিস্তানের মধ্যে টেনশন বাড়ে বা ধরুন আমেরিকার সাথে চীনের সংঘাত তীব্র হয়, তখন এই নিরপেক্ষ থাকা বা দুই নৌকায় পা দিয়ে চলাটা খুব মুশকিল হয়ে পড়ে। তখন আমেরিকাকে হয়তো কোনো একদিকে একটু বেশি ঝুঁকে পড়তে হয়, আর সেটাই এই অঞ্চলের রাজনীতিকে আরও জটিল করে তোলে। ঠিক। এবার একটু মধ্যপ্রাচ্যের দিকে যাই, বিশেষ করে গাজার পরিস্থিতি। বেশ কয়েকটা খবর একসাথে পড়লাম আর সত্যি বলতে মনটা খুব খারাপ হয়ে গেল। হ্যাঁ, সেখানকার অবস্থা তো ভয়াবহ। একদিকে শুনছি জিম্মিদের মরদেহ উদ্ধারের জন্য মিশর আর রেড ক্রস একসাথে কাজ করছে, অন্যদিকে খবর আসছে যে গাজার ধ্বংসস্তূপের নিচে নাকি হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা পড়ে আছে। ভাবা যায়, একেবারে মৃত্যু ফাঁদ। মারাত্মক ব্যাপার। এর মধ্যে আবার গাজার কাছে নাকি এক দুর্ঘটনায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও আহত হয়েছে। এসব মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে আসলে? ছবিটা ভয়াবহ এবং অত্যন্ত জটিল। এই খবরগুলো যদি আপনি পরপর দেখেন তাহলে বোঝা যায় সংকটটা কত গভীর আর এর কতগুলো স্তর আছে। প্রথমত, এই যে জিম্মি সংকট আর মরদেহ উদ্ধারের চেষ্টা, এটা তো একটা সাংঘাতিক মানবিক ট্র্যাজেডি। মিশর বা রেড ক্রসের মতো বাইরের শক্তিগুলোর এখানে যুক্ত হওয়াটা দেখাচ্ছে যে এটা আর শুধু ওই অঞ্চলের বিষয় নেই, আন্তর্জাতিক মহলেও এটা নিয়ে উদ্বিগ্ন। দ্বিতীয়ত, এই যে অবিস্ফোরিত বোমার ব্যাপারটা বললেন, যুদ্ধ হয়তো একদিন থামবে, কিন্তু এই বোমাগুলো আগামী বহু বছর ধরে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে শিশুদের জন্য একটা বিরাট হুমকি হয়ে থাকবে। এই ধ্বংসস্তূপ পরিষ্কার করা, এলাকাটাকে আবার বাসযোগ্য করে তোলা, এটা একটা বিশাল চ্যালেঞ্জ, ভাবাই যায় না। আর তৃতীয়ত, সীমান্তে এই যে ইসরায়েলি সেনাদের আহত হওয়ার ঘটনা, এটা মনে করিয়ে দিচ্ছে যে সংঘাত হয়তো আনুষ্ঠানিকভাবে কমলেও ওই অঞ্চলের উত্তেজনা বা বিক্ষিপ্ত সংঘর্ষ কিন্তু যে কোনো মুহূর্তে আবার শুরু হয়ে যেতে পারে। সব মিলিয়ে গাজা একটা দীর্ঘমেয়াদী মানবিক এবং নিরাপত্তা সংকটের মধ্যে ডুবে আছে। এর সমাধান খুব সহজে দেখা যাচ্ছে না। যুদ্ধ থামলেও তার ক্ষত যে কতদিন ধরে থাকে, এই অবিস্ফোরিত বোমার খবরটা সেটা আবার স্পষ্ট করে দিল। আচ্ছা, সংঘাতপূর্ণ অঞ্চলের কথা যখন হচ্ছেই, দক্ষিণ চীন সাগরের খবরটাও একটু দেখা দরকার। সেখানে নাকি আমেরিকার একটা ফাইটার জেট আর একটা হেলিকপ্টার ভেঙে পড়েছে। এটা কি শুধুই দুর্ঘটনা? দেখুন, এখনই নিশ্চিত করে বলাটা খুব কঠিন যে এটা নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। তবে দক্ষিণ চীন সাগর এলাকাটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জায়গা। হ্যাঁ, সেটা তো বটেই। এটা বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং রুট। আবার এখানে বেশ কয়েকটা দেশের সার্বভৌমত্বের দাবি নিয়ে বিরাট বিরোধ আছে, বিশেষ করে চীনের সাথে তার প্রতিবেশীদের এবং আমেরিকার। এই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি বেশ জোরদার। চীনও খুব দ্রুত নিজেদের শক্তি বাড়াচ্ছে। এরকম একটা টেন্সড পরিস্থিতিতে সামরিক সরঞ্জাম নিয়ে যে কোনো ঘটনায়, সেটা যদি দুর্ঘটনাও হয়, তাহলেও নানা রকম জল্পনা বা সন্দেহের জন্ম দেয়। এটা দেশগুলোর মধ্যেকার অবিশ্বাস আরও বাড়িয়ে দিতে পারে। তাই খবরটা হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু এর জিওপলিটিক্যাল কনটেক্সটটা বেশ গুরুত্বপূর্ণ।
এই যে আন্তর্জাতিক সম্পর্কের এত টানাপোড়েন আমরা দেখছি, এর প্রভাব তো শুধু দেশগুলোর মধ্যেই থাকে না, অনেক সময় দেশের ভেতরের রাজনীতি বা নীতিকেও প্রভাবিত করে, তাই না? অবশ্যই করে। যেমন ধরুন আমেরিকার ভেতরের খবর, ডোনাল্ড ট্রাম্প নাকি আবার 2020 সালের নির্বাচনে কারচুপি তদন্ত চাইছেন। হ্যাঁ, খবরটা দেখেছি। আর এর প্রায় একই সময়ে 50 জনেরও বেশি ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে ফেরত পাঠানোর খবরও দেখলাম। এই দুটো খবরের মধ্যে কি কোনো যোগসূত্র থাকতে পারে? সরাসরি যোগসূত্র হয়তো নেই, কিন্তু দুটো খবরই আমেরিকার বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতির দুটো ভিন্ন দিক তুলে ধরছে। ট্রাম্পের এই দাবি তো নতুন কিছু নয়। না, তা নয়। এটা আসলে আমেরিকার সমাজে যে একটা গভীর রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে এবং নির্বাচন ব্যবস্থার প্রতি একাংশের যে আস্থাহীনতা, তারই একটা প্রতিফলন। এই ধরনের দাবিগুলো রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দেয় আর সেই বিভাজনটাকে জিয়ে রাখে। আর ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর ঘটনাটা আমেরিকার অভিবাসন নীতির যে কড়াকড়ি বা তার প্রয়োগ, সেটার একটা উদাহরণ। এটা শুধু ভারতীয়দের ক্ষেত্রে হচ্ছে তা নয়, অনেক দেশের নাগরিকদের ক্ষেত্রেই ঘটছে। এর পেছনে হয়তো নির্দিষ্ট আইনি কারণ থাকে, কিন্তু এটা সে দেশের সামগ্রিক ইমিগ্রেশন পলিসির একটা চিত্রও তুলে ধরে। দুটো খবরই দেখাচ্ছে যে আমেরিকা শুধু বাইরের চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত নয়, ভেতরের নানা জটিলতাও সামলাচ্ছে। তার মানে বিশ্বমঞ্চের খেলার পাশাপাশি দেশের ভেতরের খেলাও চলছে পুরোদমে। আচ্ছা, আর একটা খবর বেশ ভাবালো আমায়। কোনটা? আফ্রিকার দেশ মালিতে নাকি জ্বালানি সংকটের জন্য সব স্কুল কলেজ বন্ধ করে দিতে হয়েছে। ভাবা যায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। হ্যাঁ, খবরটা ছোট মনে হতে পারে, কিন্তু এর ইম্প্যাক্টটা মারাত্মক। একবার ভাবুন তো, জ্বালানি নেই বলে একটা দেশের সব স্কুল কলেজ বন্ধ, লক্ষ লক্ষ ছেলেমেয়ের পড়াশোনা একদম থেমে গেল। সাংঘাতিক। এটা শুধু ওই দেশের এডুকেশন সিস্টেমের উপর একটা আঘাত নয়, এটা পুরো সমাজ আর অর্থনীতির ওপর একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। এই ঘটনাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জ্বালানির মতো একটা বেসিক জিনিসের সংকট কতটা ভয়াবহ হতে পারে। ঠিক। এটা শুধু গাড়ি চালানো বা ফ্যাক্টরি চালু রাখার ব্যাপার নয়, এটা একটা দেশের স্বাভাবিক জীবনযাত্রা, তার ফিউচার জেনারেশনের বেড়ে ওঠা, সবকিছুর সাথে জড়িয়ে আছে। এর পেছনে কারণ অনেক হতে পারে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি দাম বাড়া, গ্লোবাল সাপ্লাই চেনের সমস্যা বা দেশটির নিজস্ব অর্থনৈতিক মিসম্যানেজমেন্ট। কিন্তু ফলাফলটা একই, সমাজের একেবারে গোড়ায় গিয়ে আঘাত লাগছে। সত্যি ভাবার মতো বিষয়। একটা দেশের ফুয়েল সিকিউরিটি যে কতটা জরুরি, সেটা এই একটা খবর থেকেই পরিষ্কার বোঝা যায়। আচ্ছা, আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। হ্যাঁ, বেশ কয়েকটা দিক উঠে এলো। আমেরিকা চীন বাণিজ্যর কাঠামো, ভারত মার্কিন দর কষাকষি, রাশিয়া আমেরিকা সম্পর্ক, দক্ষিণ এশিয়ায় ওই ব্যালেন্সিং অ্যাক্ট, গাজার ভয়ঙ্কর পরিস্থিতি, দক্ষিণ চীন সাগরের উত্তেজনা, আমেরিকার ভেতরের রাজনীতি, ইমিগ্রেশন পলিসি, আর শেষে মালির এই জ্বালানি সংকট। এত সব ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসা খবরের ভিড়ে মূল কোন ছবিটা বা কোন ট্রেন্ডগুলো আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? আমার মনে হয় কয়েকটা বিষয় বেশ স্পষ্টভাবে বেরিয়ে আসছে। প্রথমত, বড় শক্তিগুলোর মধ্যে যে প্রতিযোগিতা আর টেনশন, সেটা কমার কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। আমেরিকা, চীন, রাশিয়া এদের মধ্যেকার সম্পর্ক এখনও বেশ ঠান্ডা, এবং সেটা ট্রেড হোক, টেকনোলজি হোক বা মিলিটারি ইনফ্লুয়েন্স, সব ক্ষেত্রেই প্রতিযোগিতা চলছে। এটা বিশ্বজুড়ে একটা অনিশ্চয়তা তৈরি করছে। দ্বিতীয়ত, কিছু রিজিওনাল কনফ্লিক্ট, যেমন মধ্যপ্রাচ্যে বা গাজার পরিস্থিতি, এগুলো শুধু লোকাল সমস্যা থাকছে না, এগুলো আন্তর্জাতিক মনোযোগ টানছে। বাইরের শক্তিগুলো জড়িয়ে পড়ছে এবং হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ভয়াবহ আকার নিচ্ছে। ঠিক। তৃতীয়ত, গ্লোবালাইজেশনের এই যুগে কোনো দেশই একা নয়। ট্রেড, এনার্জি, মাইগ্রেশন, এমনকি ক্লাইমেট চেঞ্জ, এই বিষয়গুলো এক দেশের সমস্যা বা পলিসি অন্য দেশকে ভীষণভাবে প্রভাবিত করছে। মালির জ্বালানি সংকট হয়তো এর একটা খুব এক্সট্রিম উদাহরণ। হ্যাঁ। চতুর্থত, যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব। গাজায় ওই যে আনএক্সপ্লোডেড বোমার ঘটনা, ওটা আমাদের মনে করিয়ে দেয় যে সংঘাত শেষ হওয়ার বহু বছর পরেও তার জের চলতে থাকে, সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই এই আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন খবরগুলোকে একসাথে দেখলে বোঝা যায় আমরা একটা অত্যন্ত জটিল আর ইন্টারকানেক্টেড পৃথিবীতে বাস করছি, যেখানে জিওপলিটিক্স, ইকোনমি, সিকিউরিটি আর মানবিক সংকট সবকিছু একটার সাথে আরেকটা এমনভাবে জড়িয়ে আছে। একদম ঠিক। খবরগুলো আলাদাভাবে দেখলে হয়তো মনে হয় এক একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু একসাথে জুড়লে একটা বেশ বড় আর জটিল নকশা কিন্তু চোখে পড়ে।
আজকের এই আলোচনা থেকে সাম্প্রতিক বিশ্বের এই জটিল নকশাটা কিছুটা হলেও স্পষ্ট হলো। এই গভীর বিশ্লেষণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সবশেষে একটা ভাবনা হয়তো আমাদের মাথায় আসতে পারে। আমরা আজ মালির জ্বালানি সংকটের মতো একটা ঘটনার কথা শুনলাম, যেটা একটা দেশের শিক্ষা ব্যবস্থাকেই থামিয়ে দিয়েছে। হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো কি আসলে ভবিষ্যতের একটা ইঙ্গিত? বিশ্বজুড়ে রিসোর্স, তা সে জ্বালানি হোক বা জল বা খাদ্য, তার সংকট কি আরও বাড়বে? আর যদি বা বাড়ে, তাহলে সেই সংকট আজকে আমরা যে ভূরাজনৈতিক উত্তেজনা আর প্রতিযোগিতার কথা বললাম, সেগুলোকে কি আরও জটিল, আরও বিপজ্জনক করে তুলবে না? এই প্রশ্নটা মনে হয় আমাদের সকলেরই একটু ভেবে দেখার দরকার আছে।